একটা জিনিস কি সাকিবের সবচেয়ে ভালো আমার স্ট্যাডিয়ামটা ভালো লাগে ওর। হ্যাঁ, ও ওটা মেনটেন করে, মানে ব্যক্তিত্বের জায়গাটা আমার ভালো লেগেছে। নায়ককে নায়কের মতো আমি এটুকু বলতে বাধ্য হই যে আমি মরা মানুষের কখনো গোসল করাই নাই। আই এম দ্য ম্যান। এটুকু হুমায়ুন ফরিদির গোসল করিয়েছি, আমার আরেকটা ছাত্রের করিয়েছি, হিন্দু ছাত্র, ওর চিতার আগে আমি গোসল করিয়েছি। আমার হুমায়ুন ফরিদির বাসায় আমি গিয়েছিলাম, তখন ওনার মুখ দিয়ে রক্ত বেরোতো, যে আমাকে যদি এরকম 95 বছরের কোনো চরিত্রে নেওয়া যায় বিভিন্ন এইজে, এবং সেইটাকে আমি অডিয়েন্সকে কাঁপিয়ে দেওয়ার মতো অভিনয় করে দিতে পারবো। বাংলাদেশের যে কটা স্যাটেলাইট চ্যানেলের মালিক আছেন, এরা প্রত্যেকে একটা করে অসাধারণ সিনেমা বানাতে পারে। এরা আগ্রহী হয় না কেন আমি জানি না। এই টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকা চুরি করে পাচার করে হয়ে যাচ্ছে, মেরে খাচ্ছে, এই করছে। আমরা কত গল্প এই যে বাংলাদেশি চলচ্চিত্রের যে এগুবে, এই এগুনোর পথে যদি আমি এসে ধরেন যে অনেকভাবে কথা হচ্ছে যে পৃথিবীতে সব ছবি, সব চলচ্চিত্র ছবি এগিয়েছে, যখন মূলধারার ব্যবসায়ীরা এই জায়গাটায় সিএসআর বলি বা একেবারে এই কোর লেভেলে তারা উইং খুলেছে। ইন্ডিয়াতে আছে, কলকাতায় আছে, সবচেয়ে বড় বলি টাটা কোম্পানি বলি, রিলায়েন্স বলি, তারা একটা বিশাল অঙ্কের এবং এটা বিজনেস ভায়াবল হিসেবে ওটা প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশে 1000 কোটি টাকার প্রতিষ্ঠান গুনলে আমরা 100-র উপরে পাবো, মানে যারা বিজনেস করে। এরা কেন আসলে আগ্রহী হয় না? আপনারা তো পাবলিক ডোমেইনে অনেক সেমিনার করেন। না, সিনেমার প্রতি মানুষের আসলে ভুল, মানে ব্যবসায়ীদের স্ত্রীরা চায় না, রিলিজিয়াস একটা কারণ আছে, কালচারাল একটা কারণ আছে। আসলে কি জানেন, বিনোদনের খুব দরকার এবং আমরা সবাই খুব জেনারেলাইজ করে ফেলি। বাংলাদেশের যে কটা স্যাটেলাইট চ্যানেলের মালিক আছেন, এরা প্রত্যেকে একটা করে অসাধারণ সিনেমা বানাতে পারে। এরা আগ্রহী হয় না কেন আমি জানি না। এই টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকা চুরি করে পাচার করে হয়ে যাচ্ছে, মেরে খাচ্ছে, এই করছে। আমরা কত গল্প শুনি, আমি জানি না কত শুনতো, কিন্তু কথাটা হচ্ছে ছাগলকাণ্ডেই তো কত গল্প শুনি। হ্যাঁ, এখন এগুলো সিনেমা বানাবে না। সিনেমাটা বানাতে গেলে দেখেন, সিনেমা এমন একটা জিনিস, হিট করলে 1 কোটিতে 100 কোটি আসতে পারে। হ্যাঁ, মানে আর এখন যেটা হচ্ছে কি, আমার কাছে যেটা মনে হয়, সরকারকে, মানে আমি কিন্তু বলি না যে কালকে মিনিস্ট্রিটা খুলতে হবে। চলচ্চিত্রটা আমার কাছে এতই গুরুত্বপূর্ণ, আমি মনে করি যে এতই গুরুত্বপূর্ণ যেটা একটা চলচ্চিত্র বিষয়ক মন্ত্রণালয় খোলা উচিত। যেমন জনশক্তি বিষয়ক একটা মন্ত্রণালয় খোলা উচিত, যেটা ম্যান পাওয়ার আমাদের আজকে বিশাল একটা ফ্যাক্টর। সো আমি এই চলচ্চিত্র বিষয়ক মন্ত্রণালয় খোলার ব্যাপারে এই কারণেই বলছি যে আমরা জানি, বুঝতে পারছি না। যেমন আমি একটু ফর্মুলা বলি, সেটা হচ্ছে যে দেশের মানুষ বেশি, জায়গা কম, সেখানে গল্প বেশি হয়। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, সবচেয়ে হটেস্ট স্পেস ইন দিস আর্থ। এখানে এত গল্প তৈরি হয়, তাই না? আর মজার ব্যাপারই, মানুষগুলো গল্প শুনতেও ভালোবাসে। এটা হওয়া উচিত ছিল পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্রের দেশ, কিন্তু এটা হতে পারছে না। সব আছে, এটার জন্য দরকার একটি মাস্টার প্ল্যানিং। এবং আমি আমার 5 বছরের সিনেমা ঘুরিয়ে দিতে পারে অটোক্যাড প্রেজেন্টেশন সহ আমি রেডি করে বসে আছি। এবং আমি বলছি যে 495টা উপজেলায় একটি স্পাইডার নেটওয়ার্কের মতো একটা নিউ মার্কেট করেন, 2 তলার বেশি নয়। সেখানে ওই নিউ মার্কেটের পয়সা দিয়ে স্পেস বিক্রি করে গভর্নমেন্ট একটা টোটাল নিউ মার্কেটের ফাঁকে একটা সিনেপ্লেক্স করে দিতে পারে। প্ল্যানিং আছে, এটা নিয়ে বসতে হবে সবাই। একদম। আমি এই কথাগুলো আসলে পাবলিক ডোমেইনে নিতে চাই আপনার কাছে। এত কোটি মানুষ তারা যে দেখে চলচ্চিত্র, সেটা ধরেন নেটফ্লিক্স এবং প্রাইমে, আপনি এই পরিসংখ্যানটা জানেন কিনা, গত বছরে হচ্ছে 90 crore টাকা শুধুমাত্র নেটফ্লিক্স নিয়ে গেছে বাংলাদেশি দর্শক থেকে। তার আগে তার একটু বেশি ছিল। কোভিডের সময় হাইয়েস্ট তারা নিয়েছে প্রাইম এবং এটা তো বাংলাদেশি কনজিউমার। সো তারা তো টাকা ডলারে কনভার্ট করছে না কেন? যারা টাকা নিয়ে তো তারা তো খরচ করতে আগ্রহী, ছবি দেখার জন্য খরচ করছে। আমি সেটাই বলার চেষ্টা করছি। একটা জিনিস কি, সাকিবের সবচেয়ে ভালো আমার স্ট্যাডিয়ামটা ভালো লাগে ওর। হ্যাঁ, ও ওটা মেনটেন করে, মানে ব্যক্তিত্বের জায়গাটা আমার ভালো লেগেছে। নায়ককে নায়কের মতো হতে হবে। 3-4টি পরিচয় বলছি, আপনারা আরও শিক্ষক, আপনি একজন শিক্ষক, কোন পরিচয়টা বিলং করতে ভালো লাগে? সেই খুবই নিশ প্রশ্ন। তারপর আমি আসলে মানে অভিনয় করতে বেশি পছন্দ করি। আমার স্কুলটার নাম স্কুল অফ অ্যাক্টিং, চারু নীরব স্কুল অফ অ্যাক্টিং।
আমি যেখান থেকে শিখেছি সেটাও একটা স্কুল অফ অ্যাক্টিং নামে, আমার প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ মহিদুল ইসলাম, বাংলাদেশের প্রথম এনএসডিএম। আচ্ছা আচ্ছা। তো মানু ভাইয়ের হাত ধরে স্কুল অফ অ্যাক্টিংয়ের ছাত্র হয়ে আমি থিয়েটারে এসেছি এবং আমার সেই গুরুকে আমি সবসময় মনে করি। আচ্ছা আচ্ছা। এবং শিল্পটা গুরুমুখী বিদ্যার মতন একটা। আমি সবসময় চারুনিয়মের কত বছর হলো? চারুনিয়ম জন্ম হয়েছিল 15ই সেপ্টেম্বর 2007-এ। এখন 48তম ব্যাচ আমার অ্যাক্টিং কোর্স। এই যে 18 তারিখ 19 তারিখ যে শুক্রবার, সেখান থেকে 48তম ব্যাচ শুরু হবে। 48তম ব্যাচ। মাঝখানে আমার একটা বছর করোনার কারণে একটু ঘাটতি ছিল। তো অভিনয়টার সাথেই আমি অভিনেতা হতেই এসেছিলাম, নাগরিকে ছিলাম, সুযোগ পেতাম না, 9 বছর বসেছিলাম, কাজ নেই। তারপরে নিজে জিদ করে নাটক লিখতে বসে নাটক গোড়ের মতো নাটক লিখে। এটা সত্য, অনেক ব্যর্থ অভিনেতারা নাট্যকার নির্মাতা হয়ে ওঠে। না, এটা ব্যর্থ না, ঠিক হয়তো ফ্লারিশড হয় না, রাইট। মানে ব্যর্থ মানে তো মানে হয়তো সে দক্ষ। তবে আমি এই কথাটা বলতেই চাই, হুমায়ুন ফরিদি মাই বন্ধু মানুষ ছিলেন, সিনিয়র বন্ধু। আমি এটুকু বলতে বাধ্য হই যে আমি মরা মানুষের কখনো গোসল করাই নাই। আই এম দ্য ম্যান। এটা হুমায়ুন ফরিদির গোসল করিয়েছি, আমার আরেকটা ছাত্রের করিয়েছি, হিন্দু ছাত্র, ওর চিতার আগে আমি গোসল করিয়েছি। আমার হুমায়ুন ফরিদির বাসায় আমি গিয়েছিলাম, তখন ওনার মুখ দিয়ে রক্ত বেরোতো। ওনাকে একটা প্রশ্ন করেছিলাম সৈয়দ মহিদুল ইসলাম আমার টিচার সম্বন্ধে, যে উনি কেমন অভিনেতা ছিলেন। উনি বললেন অসম্ভব গুণী, আর্টিকুলেটেড, তার বচনকে আমি সবসময় ফলো করতাম, কিন্তু দুঃখজনক উনি কোনো ভালো নির্মাতার হাতে পড়ে নাই। আমি যত বড় অভিনেতাই হই, ইটস এ ডিরেক্টরস মিডিয়া। আমাকে যদি ঠিকমতো উপস্থাপন করা না হয়, ওই যে বললাম আমার বিগ ক্লোজ আপটা ধরেছে, বিগ ক্লোজ আপটাকে আমাকে ব্যবহার করা যাবে কিনা এটা ডিরেক্টর ডিওপিকে বুঝতে হবে, যেটা তুফানে আসলে নাই। সেই ক্ষেত্রে আমি আসলে না সত্যিকার অর্থে অভিনয়টাকে পছন্দ করেছি, কিন্তু এই অভিনয়ের সুযোগ না পেয়ে নাটক লিখে ফেলছি গোড়ের মতো। তারপরে ওই নিজে অভিনয় করতে গিয়ে নিজের ব্রেক নিজে দিয়েই কিন্তু করেছি। কিন্তু রাকাত ভাই, আপনাকে মেইন প্রোটাগনিস্ট রেখে আপনার মতো করে আপনার পছন্দের একটা গল্পে যদি বাঁধতে বলা হয়, প্রোডিউসার রেডি, ডিরেক্টর রেডি, প্রোটাগনিস্ট মানে আমাকে রেখে, আপনাকে রেখে আপনি একটা ছবির রেফারেন্স দেন, আমি এই ছবিটা করতে, এই ছবিটা বলবো প্রোডিউসারকে যে এটা প্রডিউস করো। হ্যাঁ, যেমন এরকম অনেক ছবি আছে, যেমন আমি মনে করি যে যেমন গডফাদার যেরকম হয়েছে, যেমন আমাকে কিন্তু এখনো ডিফারেন্ট এজের ক্যারেক্টারে নেয়। যেমন আমি এটা কখনো প্রচার করি না, আমি 25টা গেট আপ দেখাবো আমি। হ্যাঁ, আমার বয়স যখন 35 বছর বয়স, তখন আমি 110 বছরের চরিত্র অভিনয় করেছি, আমাকে কেউ চিনতেই পারেনি। 6 ঘন্টা লাগতো আমার মেকআপ নিতে। তো আমার কাছে যেটা মনে হয় যে আমাকে যদি এরকম 90 বছর 95 বছরের কোনো চরিত্রে নেওয়া যায় বিভিন্ন এইজে, এবং সেইটাকে আমি অডিয়েন্সকে কাঁপিয়ে দেওয়ার মতো অভিনয় আমি করে দিতে পারবো, এটা একটা সম্ভব। আরেকটা আমার একটা কমন জেন্ডারের ক্যারেক্টার করা, যে 55 বছরের, অথবা কোনো যেটা টুটসিতে আমাদের ডাস্টিন হফম্যান করেছে, আমি বডি ফ্লেক্সিবিলিটিতে দেখিয়ে দিতে চাই যে আমার বডি কীরকমভাবে ফ্লেক্সিবল করে আমি একজন লিডার হয়ে যেতে পারি। এইটা কিন্তু এই ভাবনার জায়গাটা ডিরেক্টরের। আমরা কিন্তু একটা ভুল পথে দৌড়াচ্ছি, যে ঠিক মতো যদি ওই অভিনেতাটাকে ব্যবহার করা যায়, কিছু লোক আসবে ওই অভিনয়টা দেখার জন্য। সত্যি এই আর কি। তো এইখানে আপনি যখন নারেট করছেন মনে হচ্ছে যে এটা এই ধরনের ছবি যদি দেখে যেতে, এবং আমি দেখেন আমি গোরের মতো একটি ইমোশন প্লেইং ক্যারেক্টার করেছি, আয়নাল ইয়ের মতো। আপনার ওই যে ওই ক্যারেক্টারটার নাম কি, মুর্শিদুল ইসলামের অনিল বাগচির একটি টগেটিভ ক্যারেক্টার। আমি কিন্তু বিউটি সার্কাসে আমি কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছি, একজন রাজাকারে ভয়ঙ্কর। আবার আমি কিন্তু এই তুফানে কিন্তু অন্য একটা ডাইমেনশনে অসাধারণ। আপনি এক অসাধারণ অভিনেতা। মানে আমাকে যদি ধরি না করা হয়, ভাবা না হয়, তাহলে তো কিছু করে না। যেমন আমি বলতেই চাই, আমি রবীন্দ্রনাথের গেট আপে বা জিসাস
ক্রাইসের গেট আপে আমাকে দেখতে পাবে হয়তো খুব শীঘ্রই, কিন্তু খুব অল্প অ্যাপিয়ারেন্স। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাকে এক মেকআপ ম্যান বলেছিলেন আমার ফেসটির মধ্যে ঝামেলা আছে, মানে আমাকে বিভিন্ন গেট আপে দেওয়া যায়। যেমন আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গেট আপে আমাকে দেখেছেন, আমার একটা ছবি হয় নাই শরৎচন্দ্রের, কাঠগড়ায় শরৎচন্দ্র, সেখানে কিন্তু আমি 50% শুটিং করেছি। এবং আমজাদ ভাইতে শুরু কে না যায় নাই, এবং আমি নিজেও হচ্ছিলাম। কিন্তু এই যে কাঠগড়ার শরৎচন্দ্র, আমি একটু প্রোটাগনিস্ট ক্যারেক্টার করছি, আমার কয়েকটা ফেদু ছিল, পপি ছিল। এই যে এরকম করে ভাবতে হবে, তো তারিক আনামকে নিয়ে ভাবতে হবে, এখানে আরও যারা আছে তাদেরকে ভাবতে হবে। একটা কমেন্ট আমার তুফানে খুব ইউটিউবে ভালো লাগছে, যে এই তুফানের যে কয়েকটা যারা, এরা প্রত্যেকেই একটা করে প্রোটাগনিস্ট ক্যারেক্টার করতে পারে, সেই মানুষগুলোকে একসাথে করেছে। সেটা আমি আমার রিভিউতেও বলেছি।